গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে মচমচে বেগুন ভাজা কে না পছন্দ করেন। বেগুন ভাজা সাধারণ বিষয় মনে হলেও প্রকৃত স্বাদ এবং মচমচে ভাবটা ধরে রাখার কিছু পদ্ধতি রয়েছে, যা জেনে নিতে পারেন আমাদের আজকের অনুষ্ঠানে। ভীষণ সুস্বাদু একটা মাছ রূপচাঁদা। যে কোনো আয়োজনে রূপচাঁদা মাছের আইটেম দারুণ জনপ্রিয়। আজ রূপচাঁদা দিয়ে মজাদার একটি রেসিপি থাকছে আপনাদের জন্য। ইস, কি সুন্দর দেখতে! আমার হাতে কি এরকম হবে? পৃথিবীতে এত এত রেসিপি আছে যার কোনো হিসেব নেই। আমাদের বাংলাদেশে এমন অনেক রেসিপি আছে যার সম্পর্কে আমাদের কোনোই ধারণা নেই। আর এই সকল রেসিপির সমাহার ঘটেছে এই বইটিতে। আর এই বইকে ঘিরেই আমাদের আয়োজন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ। ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু অঞ্চলভেদে রান্নার ভিন্নতা রয়েছে। এর কারণ হচ্ছে ভিন্ন অঞ্চলের ভিন্ন পরিবেশ, অর্থনীতি, সংস্কৃতি এবং ঐতিহ্য। আমাদের দেশেও কিন্তু বিভিন্ন অঞ্চলের রান্নার পদ্ধতি যেরকম ভিন্ন, তেমনি স্বাদেও ভিন্নতা রয়েছে। আর এই ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন স্বাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে রাঁধুনি, এবং সে ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপিগুলোই কিন্তু উঠে এসেছে আমাদের এই বইটিতে, যে বইয়ের রেসিপিগুলো উপস্থাপন করছি আমরা। আজকে আমরা কি কি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি মশলাদার বেগুন ভাজা এবং বেকড সেসেমে পমফ্রে। দেশ সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যেই বইয়ের রেসিপিগুলো আবার ভাগ হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা করছি তা আমরা নিয়েছি বিশেষ ঘরোয়া রান্না এবং মাছের মন কাড়া সব ডিশ, এই 2 ক্যাটাগরি থেকে। এবারে আমাদের প্রথম রেসিপি মশলাদার বেগুন ভাজা, যেটি তৈরি করবেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী রাঁধুনি দিলরুবা বেগম ফ্যান্সি। ফ্যান্সি আপা কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। বেগুন ভাজা তো খুবই কমন, সবার ঘরে ঘরে খুব ইজিলি সবাই ভাবে যে এটা বানানো খুবই সহজ, একটু হয়তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় ভেজে নিলাম। আপনি কিভাবে করছেন আমাদের এই মশলাদার বেগুন ভাজা? আমার যেটা নিজস্ব রেসিপি সেটাতে সবসময় আমি টুইস্ট রাখার চেষ্টা করি। এই বেগুন ভাজা এটা নর্মাল বিষয়, টক বেগুন আছে, খাট্টা মিঠা বেগুন আছে, বেগুন ভাজা এরকম বিভিন্ন টাইপ আছে। কিন্তু আমি চিন্তা করলাম টক মিষ্টি বা মিঠা খাট্টা এই ধরনের রেসিপির বাইরে যদি বেরিয়ে এসে ওই টেস্ট থাকবে কিন্তু লুকিং আলাদা হবে, খেতে একটু ভিন্নতা থাকবে। সেই ক্ষেত্রে মশলাও থাকবে, বেগুন ভাজাও থাকবে, কিন্তু কোনো গ্রেভি থাকবে না, শুকনা থাকবে। একটু বেগুন ভাজার চলটা সম্পর্কে জানতে চাই। আমার মনে হয় প্রায় প্রত্যেকটা অঞ্চলেই এটা হয়ে থাকে নাকি? প্রত্যেকটা অঞ্চলে বেগুন ভাজা একটা কমন রেসিপি বা খাবার, এটা সবাই করে থাকে। কেউ সরষের তেলে করে, কেউ মানে সাদা তেল, আবার কেউ ঘিয়ে অনেক সময় করে মানে টেস্ট আনার জন্যে। বেগুন ভাজা সারা বাংলাদেশের এটা আদি, এটা মানে নতুন করে মানে ফিউশন আমরা এদিক সেদিক মশলার করি, কিন্তু ভাজাটা কিন্তু সেই।
হ্যাঁ। আদি থেকে। আমরা তো এই বইয়ে আসলে এমন এমন রেসিপি দেওয়ার চেষ্টা করেছি যেটা একটু হারাতে বসেছে, যেটা হয়তো আবার নতুন করে স্বাদ মনে করিয়ে দিবে। বেগুন ভাজা আসলে সবাই কম বেশি করে থাকে, আপনি এরকম একটি কমন রেসিপিকে এই বইয়ে দেওয়ার কথা কেন মনে করেছেন? বেগুন ভাজা শুনলে কমন, কিন্তু এই বইটার রেসিপিটা যদি করে এই বই দেখে বা আমাদের এই প্রোগ্রাম দেখে, তাহলে তারাই কিন্তু এটা আলাদা করতে পারবে। স্বাদে আলাদা হবে, লুকিংয়ে আলাদা হবে, সব কিছু আলাদা। এই বইটি সম্পর্কে বলবো যে রান্নার বই অনেক আছে, ইউটিউবে সার্চ দিলে অনেক রেসিপি চলে আসবে সামনে। তাহলে আমাদের বইটা কেন মানুষ নিবে, কেন দেখবে বা কেন রান্না করবে? একদম ভিন্নতা অবশ্যই আছে এবং নতুনত্ব অনেক কিছু আছে। এজন্যই আসলে বইটি মানুষের মানে ঘরে ঘরে থাকার দরকার। একদম, আমরা তো বইটি দিচ্ছি ঘরে ঘরে, আর যাদের ঘরে ঘরে হয়তো বইটা পৌঁছাচ্ছে না বা জানছে না আমি কোথায় পাবো, তাদের জন্য আমাদের অনুষ্ঠান তো আছেই, আরও বেশি সহজ করে দিয়েছে। চলুন তাহলে এই সহজ রেসিপিটি একটু ভিন্নভাবে আপনি কিভাবে তৈরি করছেন সেটা এখন দেখে নেওয়ার পালা। চলো না। আপা, সামান্য একটা বেগুন ভাজায় এতগুলো উপকরণ কখনো দেখিনি, অন্য কিছু হতে যাচ্ছে মনে হচ্ছে। যেহেতু এটা মশলাদার বেগুন ভাজা, মশলা তো লাগবে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে একটা চপিং বোর্ড আমার লাগবে, এটা রাখলাম। বেগুনটা কেটে আমার পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে সামান্য একটু লবণও দিব। বেগুনের ভিতর যদি কোনো সময় পোকা থাকে, সূক্ষ্ম পোকা, তাহলে এইটা দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসবে। আচ্ছা, আর বেগুনটা ভাজার সময় ক্রিস্পি হবে। খুব বেশি দিব না, হাফ চা চামচের মতো। আর বেগুন আমি ধুয়েই রেখেছি। আমরা যখন কাটবো বেগুন, তখন আমি যদি বেগুন মানে ভাজা করি, তাহলে কিন্তু আমি মিডিলের বেগুনটাই নেওয়ার চেষ্টা করি। রাইট। এবং সাইজটা কতটুকু হবে কাটার পুরোটা এক একটার সাথে? এটা হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি, কারণ অনেক সময় অনেকে বেশি পাতলা করে ফেলে, অনেকে না, একটু বেশি মোটা পাতলা করে করলে ফেলে। ভালো লাগে না। হ্যাঁ, বেশি মোটাও ভালো ভালো না। হ্যাঁ, মোটামুটি একটা বেগুন থেকে আমি 3 পিস নিলাম। এটা রেখে দিব। রান্না ছোট ছোট অনেক টিপস আপু, এটা ফলো করে তো সেক্ষেত্রে ভাজার জন্য আমরা একটা সুন্দর ভালো বেগুন চাই, যেটা ভেতরে একদম সুন্দর দেখে। হ্যাঁ, এটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আমরা 10 মিনিট একটু অপেক্ষা করি। আপু, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এটা পানির থেকে উঠিয়ে ফেলবো। এটাতে আমি মাখিয়ে রাখবো। প্রথমেই আমি যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আবার মশলায়ও লবণ যাবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু একটু হিসেব করেই লবণ দিব। 1 চা চামচ হলুদ, 1 চামচের কম একটু মরিচের গুঁড়ো দিলাম। আপু, এখন আমি এটা মাখিয়ে নিব। এইভাবে মেখে আপু আমরা এটা ঢেকে রাখবো। আচ্ছা, 10 মিনিট। ওকে, তো 10 মিনিট এটা থাক, আমি তো মশলাটা তৈরি করে ফেলি। ঠিক আছে, শিওর। হ্যাঁ, ঢেকে রাখার কারণ কি? আমরা তো খোলাও রাখতে পারি। আপু, এটা আমি ঢেকে রেখেছি যে বাতাসে তো সবখানেই তো বাতাস আছে, তাই না? বাতাসটা মানে খাবারের উপরে যখন বাতাস লাগে তখন কিন্তু খাবারটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। এটা ময়েশ্চারটা ঠিক রাখার জন্যই এটা ঢেকে রাখা। ঠিক আছে, আমি মশলাটা করব সরিষার তেলে। এখানে 3 টেবিল চামচের মতো আমি তেল দিলাম। আমি এখানে একটা জিনিস করব।
ধনিয়া তেলে নিব? ধনে না আপু, এটা মেথি। মেথি, মেথি। হ্যাঁ, মেথিটা আমি এখানে দিব, একটু পরিমাণে বেশি দিব, শুধু ফ্লেভারটা নেওয়ার জন্য। ও, আমরা যে তেলে ফ্লেভারটা নিব নাকি? হ্যাঁ, তেলে ফ্লেভারটা নিব। আর মেথিটা ভাজা হয়ে গেলে আমার তুলতে অসুবিধা হবে, যেহেতু ছোট ছোট, এই জন্য আমি এইভাবে এটা ভেজে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একদম মেথির ফ্লেভার আমরা নিব, কিন্তু মেথিটা নিব না। মেথির তো ফ্লেভারটা খুব সুন্দর, একটুতেই চলে আসে। হ্যাঁ, আর আমি সামান্য একটু দিব, এটা সমস্যা নেই। এটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিব, এটা আমার একটু বেশি। মশলাটা ছিটে আসার জন্য আমি একটু লবণটা দেব, যেন আমার ছিটে আমার গায়ে না আসে। অনেকখানি পেঁয়াজ বাটা, অনেকখানি পেঁয়াজ, এটা মশলাটাই হবে পেঁয়াজের উপর। রসুন হাফ চা চামচ, খুব কম। আদা হাফ চা চামচ। ঝাল যেহেতু মশলাদার বলেছি, একটু তো স্পাইসি হবেই, 1 চা চামচ। আপু আমাদের 10 মিনিট হয়ে গেছে, যেহেতু আমার অপশন আছে, চুলা আর একটা আছে, তাহলে আমি ভাজার জন্য তৈরি হয়ে শিওর যাই। শিওর। এটা খুব অল্প আছে, মশলাটা হতে থাক। একটা সুন্দর একটা মেথির জন্য কিন্তু একটা খুব অ্যারোমা বের হচ্ছে। তো আমার সানফ্লাওয়ার অয়েলটা লাগবে, দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। বেগুন যদি কম তেলে ভাজা হয়, তাহলে কিন্তু বেগুনের ভিতরেই তেলটা ঢুকে যায়, ওটাই আনহেলদি। আচ্ছা, আপনি টেনে নেয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেগুন টেনে নেয় তেল। আর আপনি ডুবো তেলে ভাজবেন, কখনোই তেলটা ভিতরে যাবে না। আচ্ছা, আর মোটামুটি আমার গরম হয়ে গেছে। আর যেহেতু আমরা সানফ্লাওয়ার তেলে ভাজছি, সো এটা অবশ্যই স্বাস্থ্যকরই হবে। হ্যাঁ, সানফ্লাওয়ার তেল অবশ্যই স্বাস্থ্যকর। লবণ দিলাম। এখানে যে বাকি কিছু আমার উপকরণ আছে সেটা দিব, তেঁতুল দেব, লবণও যোগ করলাম আমরা, এখন একটু তেঁতুল দিচ্ছি। তেঁতুল দিব। এটা কি আসলে একটু গ্রেভি হচ্ছে আমাদের এই না, মশলা? এটা গ্রেভি হবে, কিন্তু এটা গ্রেভি হিসেবে যাবে না, গায়ে গায়ে এটা গায়ে গায়ে লেগে মশলাটা। থাকবে। আপু এখানে চিনি দিব, এখানে বিট লবণ দিব, হাফ চা চামচ। এখানে কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচ ফ্লেভার জন্য খুব বেশি ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। জিরার গুঁড়া দিব, হাফ চা চামচ। এখানে লেবুর রস দিব আমি 2 চা চামচের মতো। এটা কিন্তু আমার হয়ে গেছে। ধনের পাতা দিয়ে নামিয়ে ফেলি।
আপু চুলা অফ করে দিলাম, এটা ডান। আচ্ছা, আপু মশলাটা যেহেতু আমি ঠান্ডা করে তারপরে ব্যবহার করব, তাহলে এটা আমি চেঞ্জ করে ফেলি, একটা বাটিতে নিতে পারি। আচ্ছা। আমার বেগুন ভাজাও হয়ে গেছে আপু। আর বেগুন ভাজার আরেকটা টিপস হলো, আমি তো টিস্যুতে উঠাবই তেলটা সোক করার জন্য। তার আগে একটা জিনিস, আমি চুলাটা একদম ফুল বাড়িয়ে দেব, তেল যেটা ভিতরে ঢুকে গেছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, এইভাবেই আমি নামিয়ে নেব। আমরা একটু পুদিনা পাতা আর হচ্ছে পাকা মরিচ, যেটা লাল মরিচ, ওটা একটু দিলাম। আর একটু পাতা বসিয়ে দিলাম, একটু পুদিনা পাতা, একটু ধনিয়া পাতা, জাস্ট আমরা গ্রিন কালার জন্য। আপু তৈরি হয়ে গেল মশলাদার বেগুন ভাজা। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমরা খুব গতানুগতিক ভাবে বেগুন ভাজাটা করে থাকি, কিন্তু বেগুন ভাজা উইথ আ টুইস্ট হয়ে যেতে পারে এই মশলাদার বেগুন ভাজাটি। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। আমি সেই ফাঁকে একদম বইয়ের পাশে সাজিয়ে দিচ্ছি, একদম বইয়ের মতো দেখা যাচ্ছে। প্রস্তুত প্রণালী দেখে আসি। মশলাদার বেগুন ভাজা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গোল বেগুন গোল করে কাটা 5 থেকে 6টি, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সানফ্লাওয়ার তেল পরিমাণ মতো, সরিষার তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 5 থেকে 6 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেঁতুল 1 চা চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টি, আস্ত মেথি 2 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ধনেপাতা 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, চিনি ও লবণ স্বাদ মতো। মশলাদার বেগুন ভাজা রান্নার জন্য প্রথমে একটি বাটিতে পানি লবণ মিশিয়ে নিন। এরপর বেগুন কেটে লবণ মিশানো পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া নিয়ে তার সাথে বেগুনের টুকরাগুলো মেখে 10 মিনিট রেখে দিন। এরপর প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিন। তেল গরম হলে তার উপর ছাঁকনি রেখে তাতে 2 চা চামচ মেথি দিয়ে কিছুক্ষণ রেখে মেথির স্বাদটা তেলের সাথে মিশিয়ে নিন। এরপর 5 থেকে 6 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো তুলে ডুবো তেলে ভাজুন। বেগুন ভাজা হতে হতে কষানো মশলায় সামান্য লবণ, 1 চা চামচ পরিমাণ তেঁতুল, সামান্য চিনি ও বিট লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। কয়েকটি কাঁচামরিচ, আধা চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ লেবুর রস ও ধনেপাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। এদিকে বেগুন ভাজা হয়ে গেলে নামিয়ে ভাজা বেগুনের দুপাশে মশলা লাগিয়ে পরিবেশন করুন মশলাদার বেগুন ভাজা। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করে দেখাবেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। বেক সেসেমে পমফ্রে, একটু বিদেশি ভিন্ন রান্না।
আমি জানি যে দেশীয় রান্নার চেয়ে আপনি বিদেশি রান্না করার প্রতি আপনার একটা আগ্রহ রয়েছে। এই রেসিপিটা এই বইয়ে কেন ইনক্লুড করেছেন এবং রেসিপিটা সম্পর্কে জানতে চাচ্ছি। বেকড কিন্তু আসলে আমাদের আদি থেকেই কিন্তু মূলত চলে আসা। বেকড অর্থ যেমন সেকা বা খাবারটাকে হচ্ছে ঝলসানো, সেই দিক থেকে আমরা কিন্তু আদি থেকে প্রথম কিন্তু খাবারটা ঝলসে খাওয়ার প্রচলন ছিল। এত মশলা দিয়ে রান্না করার ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে আসে। প্রথম কিন্তু খাবার মানুষ ঝলসে খেত। হ্যাঁ, এবং তেলে করে রান্না বিষয়টা আগে এটা ছিল না। আদির একটা ব্যাপার তো আছে, এর মধ্যে আমাদের দেশীয় টুইস্টও আছে, যেটা হচ্ছে তিল। আমাদের অঞ্চলে তিল দিয়ে কিন্তু মাছও রান্না করে, মানে তিল বেটে রান্না করে, যেমন কই মাছ কিন্তু তিল বেটে রান্না করে, ওটা অনেক মজা হয়। আবার হচ্ছে বিভিন্ন রান্নাতে তিল বেটে দিলেও কিন্তু খুবই অন্যরকম টেস্ট আসে, আর যেটা হচ্ছে আমাদের আঞ্চলিক টেস্টের মধ্যেই পড়ে। বিদেশিটার সাথে আমাদের আঞ্চলিক ব্যাপারটাকে সংমিশ্রণ করে এই বেকড সিসিমি পমফ্রেটটা তৈরি করা। আর এই বইয়ে দেওয়ার কারণটা কি মনে হচ্ছে? বইয়ে দেওয়ার কারণটা হচ্ছে যাতে করে হচ্ছে মানুষ একটু ফিউশনের ধারণাটাও পায়, কিভাবে একটি বিদেশি খাবারকে আমাদের দেশীয়ভাবে ফিউশন করতে পারে, সেই চিন্তাকে মাথায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটাই বইটা দিয়েছি। আমি যখন শুনেছি যে বেকড সিসেমি পমফ্রে, নামটাই পুরোটাই ইংরেজিতে দেয়া, তো আমি কিন্তু একটু বিদেশি স্বাদের কথাই মনে করছি, যে আচ্ছা স্বাদটা একটু ভিন্ন বিদেশি হবে। বাট এখন যখন শুনছি যে না, এটার মধ্যে একটু দেশি মশলার ব্যবহার আছে, দেশি মশলার ব্যবহার আছে, বিদেশি টেস্টও পাওয়া যাবে, বিদেশি টেস্টও পাওয়া যাবে। রূপচাঁদা মাছে ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা বিভিন্ন জটিল রোগের জন্য কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এজন্য সবাই কিন্তু রূপচাঁদা মাছটাকে অনেক পছন্দ করে। রূপচাঁদা মাছ ফ্রাই খেতে পছন্দ করে, অনেকেই রূপচাঁদা মাছের কারি করে খায়, এক একজন এক একভাবে খায়, বাট খাবেই। মানে রূপচাঁদা মাছ যদি আমি দেখেছি যে টেবিলে থাকে, তাহলে সবার একটা আকর্ষণ থাকে, কারণ সচরাচর কিন্তু দেখা যায় যে রান্নার টেবিলে বা যে কোনো দাওয়াতে রূপচাঁদা মাছকে কম দেখা যায়, কারণ হয়তো সবসময় সব জায়গায় পাওয়াও যায় না, যেহেতু একটা সামুদ্রিক মাছ। ঠিক আছে, তাহলে এই যে একটা টুইস্ট থাকবে দেশি এবং বিদেশি স্বাদের, বুঝতে পারছি না সেটা কি হতে যাচ্ছে, কিন্তু দারুণ কিছু হবে, যেহেতু মাহফুজুর রহমান তৈরি করছে। তাহলে চলুন আমরা যাই কিচেনের দিকে। ঠিক আছে ভাইয়া, সব উপকরণ তো রেডি, রূপচাঁদা মাছও দেখা যাচ্ছে, আমরা তাহলে শুরু করি। জি অবশ্যই। এটা তো বেকড করতে হবে। এটা হচ্ছে আমরা ইলেকট্রিক ওভেনে বেক করি, যদি 180 ডিগ্রি তাপমাত্রাতে 20 মিনিট বেক করতে পারি। আবার যদি কেউ চায় মাইক্রো ওভেনে যদি করে, মাইক্রো প্লাস কনভেনশন ওভেন যেটা আছে, ওটাতে 10 মিনিট বেক করলে হবে। আজকে কিন্তু আমরা মাইক্রো প্লাস কনভেনশন যে ওভেনটা আছে ওটাতেই করব। জি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে রূপচাঁদা মাছের সাথে লেবুর রস দিয়ে দিব 2 চা চামচ। লেবুর রসটা দিয়ে মাছটাকে একটু মেখে রাখবো। সামুদ্রিক মাছের কিন্তু একটু একটা স্মেল থাকে, ওটাকে দূর করার জন্য যদি আমরা একটু লেবুর রসে মাছটাকে ভিজিয়ে রাখি, সেই ক্ষেত্রে দেখা যায় মাছের গন্ধটা আর থাকে না। আবার চাইলে যদি আমরা মৌরি পানিতেও যদি আমরা মাছটাকে ভিজিয়ে রাখি, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। আচ্ছা, এখন যেটা করব, এটা আমরা সিসিমি অয়েল দিয়েও করতে পারি, চাইলে আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়েও করতে পারি। আজকে আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়েই করব। ঠিক আছে, যেহেতু আমরা সিসেমি সিডের ব্যবহার করছি, সো ওটার স্বাদ এমনিতেই চলে আসবে। এখানে আমরা 2টা মাছের জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট 1 চা চামচ, পেঁয়াজ দিব হচ্ছে পেঁয়াজ বাটা যেটা 2 চা চামচ, টক দইটা দিব আমরা 2 চা চামচ, লেবুর রস দিব এখানে আবার 2 চা চামচ, ধনিয়া পাতা বাটা 1 চা চামচ, লেমন গ্রাস মানে হচ্ছে থাই পাতা, এটা দিব আমরা 1/2 চা চামচ মতো। ওকে, আর কাঁচামরিচ পেস্ট দিব এখানে, এটা দিব হচ্ছে 1 চা চামচ। আর লবণটা এখানে দিব স্বাদ মতো, 1/2 চা চামচ মতো দিলেই মনে হয় আমাদের এখানে হয়ে যাবে। এখন যেটা করবো, আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে যেহেতু গ্রিন উপকরণ বেশি, এখানে একটু গ্রিনিশ ভাব আসবে। হ্যাঁ, একটু গ্রিনিশ হবে, আবার বেক হলে কিন্তু একটু এই কালারটাই চেঞ্জ হয়ে যাবে।
ব্রাউন হয়ে যাবে তো। জি। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব এর মধ্যে। কেউ চাইলে এভাবে স্টিম করেও কিন্তু খেতে পারে, সেম মশলা দিয়ে বেক না করে এটা স্টিম করলেও অনেক মজা হয়। ঠিক আছে। এভাবে আমরা যদি চাই আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে সব মশলা ঢুকে যাবে। যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে 10 মিনিট মতো ঢেকে রাখলে এটা হয়ে যাবে। আমরা 10 মিনিট এখানে ঢেকে রাখি, তারপর হচ্ছে আমরা এটা ওভেনে বেক করব। শিওর। তারপর আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটা বেক করতে দিয়ে দিই। ঠিক আছে। তো আমরা সিসেম সিড কখন দিব? বেক করার সময় দিই। আমরা একটা ওভেন প্রুফ হচ্ছে প্লেট নিয়েছি, এটাতে আমরা বেক করব। ওকে। উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিব। এটা এখন আমরা 10 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। শিওর। তাহলে এটা আমরা 10 মিনিট তো বেক করছি, কি করেছেন, কত তাপমাত্রা বা কিছু কি এটা বিষয় হচ্ছে আছে? গ্রিলিং অপশনে দিয়ে আমরা হচ্ছে 10 মিনিটে হচ্ছে বেক করে নিচ্ছি। আর যদি কেউ ইলেকট্রিক ওভেনে করে, ইলেকট্রিক ওভেনে করলে অবশ্যই আপার লোয়ার হিটে 180 ডিগ্রি তাপমাত্রাতে 20 মিনিট বেক করতে। খুব ইজিলি কিন্তু মশলা জাস্ট মাখালাম, Oven এ দিলাম, দিলেন। 10 মিনিটে শেষ। দারুণ। তো হয়ে গেছে আপু, আমরা এখন এটাকে সার্ভ করি। শিওর। কি সুন্দর কালারটা অনেক সুন্দর এসেছে। এটা যদি আমরা হচ্ছে ইলেকট্রিক ওভেনে করতাম তাহলে আরো বেশি সুন্দর কালার আসতো। স্মেলটাও কি দারুণ আসছে। এটা লেমন গ্রাস দেওয়ার জন্য স্মেলটা এমন আসছে। হ্যাঁ দারুণ। যেহেতু ফিশ, একটু আমরা গার্নিশিং এর জন্য একটু লেমনটাকে একটু গ্রিল করে নিই। শিওর। এখানে এক স্লাইস লেবু রেখেছি। একটু গ্রিল করে নিলে কি হবে? ফ্লেভারটা একটু ভালো আসবে আর এর সাথে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা এটা গ্রিল হতে থাক, আমরা এই ফাঁকে এটাকে প্লেটিং করে ফেলি। শিওর। এই মাছটা অনেক সফট হয়েছে। একটু টমেটো দিচ্ছি। আমরা যে লেমনটাকে গ্রিল করেছিলাম, তো তৈরি হয়ে গেল আমাদের বেকড সিসিমি পমফ্রেট। দারুণ। খুব সুন্দরভাবে আপনি এটা মানে বানিয়েছেন, দেখতে দারুণ লাগছে এবং একেবারে বইয়ে যেভাবে আপনি সার্ভ করেছিলেন, গার্নিশ করেছিলেন, ঠিক ওভাবেই কিন্তু করেছেন। দারুণ। রূপচাঁদা মাছ খেতে কে না ভালোবাসে, তবে এর পরিবেশনা যদি একটু ভিন্ন হয় তাহলে তো আর কথাই নেই। পুরো প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিন। বেকড সিসেমি পমফ্রে রান্না করতে যে সমস্ত উপকরণ লাগবে: রূপচাঁদা মাছ 2টি, সানফ্লাওয়ার তেল 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টক দই 2 চা চামচ, লেবুর রস 4 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, লেমন গ্রাস বাটা আধা চা চামচ, ধনেপাতা বাটা 1 চা চামচ, সাদা তিল আধা টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। বেকড সিসেমি পমফ্রে রান্না করতে প্রথমে রূপচাঁদা মাছের সাথে 2 চা চামচ লেবুর রস দিয়ে মেখে রাখুন।
আরেকটি বাটিতে 1 টেবিল চামচ সানফ্লাওয়ার তেলের মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ করে পেঁয়াজ বাটা, টক দই, লেবুর রস, 1 চা চামচ ধনেপাতা বাটা, আধা চা চামচ লেমন গ্রাস বাটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন। এবার রূপচাঁদা মাছগুলোকে মশলার সাথে মেখে 10 মিনিট ম্যারিনেট করে নিন। এবার একটি প্লেটে রূপচাঁদা মাছগুলো রেখে উপরে মশলা মিশিয়ে তার উপর সাদা তিল ছড়িয়ে দিন। প্রিহিট করা মাইক্রো ওভেন গ্রিল অপশনে 10 মিনিট বেক করুন। বেক করা হয়ে গেলে নামিয়ে গ্রিল করা লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন বেকড সিসেমি পমফ্রে। আজকে মজাদার দুটো রেসিপি সামনে রয়েছে, খুবই সিম্পল এবং ইজি, বাট খেতে হবে দারুণ। একটি হচ্ছে মশলাদার বেগুন ভাজা আর একটি হচ্ছে বেকড সিসেমে পমফ্রেট। নাম কঠিন, কিন্তু খাওয়ার আগ্রহের জন্য আমি নাম সব উল্টাপাল্টা লাগিয়ে দিচ্ছি। আমি ভাত বেড়ে দিই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর এটাকে আমি হাত দিয়ে দিই। ও আমার খেলেই হলো। আর মাছটা আমি বলবো আপনাকে বেড়ে দিতে। কি সুন্দর করে কাটা হয়ে গেল। আপু কোনটা নেবেন? আমার মাথা পছন্দ। দারুণ। ওকে, আমরা তাহলে শুরু করি আমাদের খাওয়া দাওয়া। এভাবে খাওয়া হয়েছে কখনো বেগুন? আপু প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়। বইটা যখন আমরা করেছিলাম বেগুন ভাজাটা আমরা ট্রাই করার সুযোগ হয়েছিল, অনেক মজা ছিল। আজকেও তার ব্যতিক্রম নাই, খুবই ভালো হয়েছে। আপু খুবই দারুণ। এটার মধ্যে যে আপনি মশলাটা আলাদা করে দেয়াতে এটার মধ্যে যে একটা অন্যরকম ফ্লেভার আসছে, এটা আমি কখনো খাইনি। দারুণ লাগছে। এটা না খাওয়া পর্যন্ত আসলে শুনে বোঝা যাবে না বোঝা যে যাচ্ছে না। আমি প্রথমে আছে যে মশলা দিয়ে অনেক রকম মশলা দিয়ে হয়তো ভাজা হবে, তারপর দেখো আলাদা কি কোনো করছে, আমি ভাবছি গ্রেভি হবে, বাট সম্পূর্ণ ডিফারেন্ট একটা কিছু। মানে আমাকে পুরো সারপ্রাইজ করেছে এবং খেতেও দারুণ মজা। থ্যাংক ইউ। এবার আমি ভাইয়ার পমফ্রে খাই। খুবই মজা, খুবই মজা। সফট মাইল্ড একটা টেস্ট। সবচেয়ে এটা বেশি মজা লাগছে, এটা মানে জুসিনেস একটা আছে, ভিতরে সফট এবং ভিতরে একটা জুসিনেস আছে। আর খুব অল্প মশলা পাচ্ছি, মাছটা খুব নরম, খুবই মজা হয়েছে। আর প্রান্তর কিন্তু আমি একজন ভক্ত, আমিও ভক্ত হয়ে যাচ্ছি। আমি আপনাদের দুজনেরই ভক্ত, দুজনেরই অসাধারণ রান্নার হাত। থ্যাংক ইউ। দারুণ। আর এটা আমি খাচ্ছি পমফ্রে, আর আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি বিচের পাড়ে যেরকম হচ্ছে সামুদ্রিক মাছের যে টেস্টটা হয়, বেক ফিশ অনেক সময় গ্রিল থাকে, একদম ওরকম আসলে। ওকে, দারুণ খাওয়া দাওয়া হলো। মুখে আমার স্বাদ এখনো লেগে আছে দুটো খাবারই, এত চমৎকার স্বাদ। এবারে চলে যাচ্ছে আমাদের পরের সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি তিনটি করে প্রশ্ন করব, দুজনকে চটপট উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে আপনাকে দিয়ে শুরু করছি আপু। প্রথম প্রশ্ন, স্প্যানিশ অমলেট কি নামে পরিচিত? স্প্যানিশ টর্টিলা। ওকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিউই ফলের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ কোনটি? চীন সম্ভবত। চীন, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আইসক্রিম কোথায় আবিষ্কৃত হয়? আইসক্রিম ব্রিটিশদের মাথা থেকেই হবে, ইংল্যান্ড। সঠিক উত্তর। এবার আপনার কাছে আসছি, প্রশ্ন হচ্ছে, কোন মশলায় একের অধিক মশলা সুগন্ধি আছে? একের অধিক সুগন্ধি কাবাব চিনি হবে। হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে, আইওলি সসের স্বাদ কোন মশলার সাথে মিলে?
গার্লিক, মানে রসুনের সাথে মিল আছে। হ্যাঁ হ্যাঁ। আর শেষ প্রশ্ন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে সমৃদ্ধ উৎস কোন ফল? সব থেকে সমৃদ্ধ হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি, এজন্য এটাকে সুপার ফুডও বলা হয়। ফুটো বলা হয়, কিন্তু ব্লুবেরির সাথে আমাদের কিন্তু কালোজামের মিল আছে। হ্যাঁ, ওকে, দারুণ। এবারে 4টি প্রশ্ন করব এই বইটিকে নিয়ে। 4টি প্রশ্নের উত্তরই আপনারা জানেন, আমি জানি, তাই যে আগে হাত তুলবে তার উত্তর আমি। যার আগে মনে আসবে মনে হবে। ওকে, প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে খাসির মাথার কুমড়া ঘাটিতে খাসির মাথা ছাড়াও আর কি ব্যবহার করা হয়েছে? কলিজা। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কমলার সসে কোল্ড বিফ রান্নায় মিষ্টি জাতীয় কোন দেশীয় উপকরণ ব্যবহার করা হয়েছে? আমাদের দেশীয় আখের গুড় ব্যবহার করা হয়েছিল। এটা মনে হয় নাজিয়া ফারহানার রেসিপি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মাটন গ্লাসি রান্নায় রাঁধুনির কোন 2টি গুঁড়া মশলা ব্যবহার করেছে? রাঁধুনির কোন 2টি গুঁড়া মশলা? আমার যতটুকু মনে আছে রাঁধুনির মরিচের গুঁড়া আর রাঁধুনির গরম মশলা গুঁড়া। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে স্পেশাল মিট লোফ রান্নায় কিসের কিমা ব্যবহার করা হয়েছে? মাটন কিমা। একদম সঠিক। একদম মনে হয় দুজনকে বলে রাখে আগের প্রশ্ন তুমি উত্তর দিবা, পরেরটা তুমি উত্তর দিবা, জানা থাকলেও একটা সিরিয়াল করা থাকে তাদের, আমার মনে হচ্ছে, আমি জানি না। যাই হোক, আসলে না, না, আমরা সবাই আর কি অনেক বেশি জানি। আর বইয়ের প্রশ্ন মাহফুজ আর আমার সবচেয়ে বেশি জানার কথা, যেহেতু আমরা এই বইটাতে কাজ করেছেন। দারুণ। রাঁধুনির পক্ষ থেকে আপনাদের জন্য এই গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ আপু। রাঁধুনির প্রোডাক্ট দেখলে আমার মন ভালো হয়ে যায়, আর আপনাদেরকে দেখলে আমার মন ভালো হয়ে যায়, কারণ এত মন ভালো করা আপনারা রান্না করে থাকেন, রেসিপিগুলো শেয়ার করেন। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। কুইজে যাচ্ছি, তবে কুইজে যাবার আগে জেনে নিচ্ছি যে কে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে এই বইটি জিতে নিয়েছে। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল স্পেশাল খাসির কোরমা রান্নায় কি পরিমাণ দুধ ব্যবহার করা হয়েছে? RR 36A 1 কাপ, RR 36B 2 কাপ। সঠিক উত্তর RR 36A 1 কাপ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন রাধাগঞ্জ বাজার নরসিংদী থেকে মোহাম্মদ রাশেদ মিয়া। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, বেকড সিসেমি পমফ্রে তৈরি করতে লেমন গ্রাস কিভাবে ব্যবহার করা হয়েছে? RR 37A লেমন গ্রাস টুকরো, RR 37B লেমন গ্রাস বাটা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ RR 37A অথবা RR 37B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। পৃথিবীতে চারদিকে রয়েছে ভিন্ন রকম মানুষ, যার রয়েছে ভিন্ন রকম স্বাদ। এই ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপিগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি আমাদের এই অনুষ্ঠানে। আগামী সপ্তাহেও এরকম 2টি ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি থাকছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভিন্নতা আনতে থাকুন আপনাদের রান্নায় এবং সবাইকে আনন্দ দিতে থাকুন।